ইন্ডিয়ান সেক্স গুরু মৃত্যুর 34 বছর পরও ইকুয়ালি জনপ্রিয়। আমেরিকার বিভিন্ন জেলে কাটিয়েছিলেন 12 দিন। 21টা দেশ থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল তার পাসপোর্ট। শুধু আমেরিকায় শুধু তার জন্য গড়ে উঠেছিল একটা গোটা শহর। টপ নচ পলিটিশিয়ান থেকে সেলিব্রিটিস, এমনকি লোয়ার মিডিল ক্লাস সোসাইটির মানুষজনও মোহিত হয়েছিলেন তার প্রেমে। আজ কথা বলছি ভগবান শ্রী রজনীশ উর্ফ ওশোকে নিয়ে। কে ছিলেন এই ওশো, যার এমন চিন্তাধারা, এমন জীবনাদর্শ তাকে এরকম একটা কাল্ট লিডারে পরিণত করেছিল? 1931-এ মধ্যপ্রদেশের রায়সেন জেলায় জন্মগ্রহণ করেছিলেন মোহন চন্দ্র জৈন ওরফ ওশো। ছোটবেলা থেকেই তার পরিবারের লোকজন তাকে রজনীশ বলে সম্বোধন করতেন। প্রায় 7 বছর বয়স পর্যন্ত তিনি কাটিয়েছিলেন তার দিদার সাথে। তার দিদা একদমই কনজারভেটিভ ছিলেন না, সেই কারণে ওশো ছোটবেলা থেকেই একদম খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে বেড়ে উঠেছিলেন। তার চিন্তা ভাবনাতেও সেই ছাপ স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন যে বাচ্চাদের যদি পরিবারের থেকে দূরে খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে বড় হতে দেওয়া যায় তাহলে তাদের বুদ্ধির বিকাশ হয়, এমনকি তাদের লজিক্যাল পাওয়ারেরও ডেভেলপমেন্ট ঘটে। ওশো তার ইনিশিয়াল দিনগুলোতে বিভিন্ন বক্তৃতার মধ্যে দিয়ে বলতেন যে তিনি ছোট থেকেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে ভালোবাসতেন, আর এই প্রশ্ন করার অভ্যাসের জন্যই তাকে কলেজ থেকে একবার বার করে দেওয়া হয়েছিল। রজনীশের দেওয়া বক্তব্য অনুযায়ী 21 বছর বয়সে তিনি এক গভীর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স লাভ করেছিলেন, যার পর থেকেই ফিলোসফির ওপর তার ইন্টারেস্ট অনেকাংশে বেড়ে গেছিল। 1955-এর ডিএন কলেজ থেকে তিনি বিএ পাস করেছিলেন। 1957-এ সাউগার ইউনিভার্সিটি থেকে তিনি ফিলোসফিতে মাস্টার্স কমপ্লিট করলেন। এরপর রায়গঞ্জ কলেজে ফিলোসফির প্রফেসর হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু সেখানে তার ফিলোসফিক্যাল লেকচারকে ঘিরে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই কারণে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল জব্বলপুর ইউনিভার্সিটিতে। সেখানে তিনি ছোট ছোট গ্রুপ করে বক্তৃতা দিতে থাকলেন, আর তার পপুলারিটি ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তিনি মহাত্মা গান্ধীর সোসাইটাল ফিলোসফি কিংবা রিলিজিয়াস সুপারস্টিশনের এগেইনস্টে খোলামেলা ভাবে নিজের মতামত ব্যক্ত করতেন। ফাইনালি ইউনিভার্সিটির চাকরি ছেড়ে 1966-এ পাকাপাকি ভাবে স্পিরিচুয়াল লিডার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ওশো। পলিটিক্যাল ম্যাটার্স থেকে রিলিজিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপর তিনি তার নিজের মতামত অত্যন্ত স্পষ্ট করে ব্যক্ত করতেন, এবং বেশিরভাগ সময়ই তার বিভিন্ন মন্তব্যকে ঘিরে অনেক বেশি বিতর্কের সৃষ্টি হতো। আর এই কন্ট্রোভার্সির কারণেই ধীরে ধীরে পপুলারিটি পেয়েছিল ওশো। ওশোর হাজার হাজার ফলোয়ার গড়ে উঠেছিল সেই সময়, আর সেই ফলোয়ারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লক্ষ্মী, যার নাম তিনি পরবর্তীকালে রেখেছিলেন মা যোগ লক্ষ্মী। আরেকজন ফলোয়ার ছিলেন যার নাম ছিল ক্রিস্টিনা উলফ, যার নাম রাখা হয়েছিল পরবর্তীকালে প্রেম নির্বাণ। মা যোগ লক্ষ্মী ছিলেন ওশোর প্রথম পার্সোনাল সেক্রেটারি, আর প্রেম নির্বাণের কাজ ছিল ফরেন থেকে আসা ওশোর বিভিন্ন অনুগামীদের জন্য ক্যাম্প অর্গানাইজ করা। 1960-র শেষের দিকে ওশো নবসন্ন্যাস আন্দোলন শুরু করেছিলেন, যেখানে তিনি খোলামেলা জীবনযাপনের কথা বলেন। এই আন্দোলনে তিনি সেক্সুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটির সম্পর্কের কথা বলেছিলেন, আর এটাকে ঘিরে আরো বেশি বিতর্কের সৃষ্টি হয়েছিল। তিনি মনে করতেন যে সেক্সুয়ালিটি হলো স্পিরিচুয়াল লাইফেরই একটা পার্ট। এই নবসন্ন্যাস আন্দোলন কিন্তু সেই সময় অনেক বেশি সাকসেসফুল হয়েছিল, এবং এই আন্দোলনকে ঘিরে ওশোর ফলোয়ার্সরা অনেক বেড়ে গেছিল। সেই সময় বিদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ ওশোর অনুগামী হয়ে ভারতে এসেছিলেন। তাদের কাছ থেকে প্রচুর অর্থ পেয়েছিলেন ওশো, আর সেই অর্থ দিয়ে তিনি মহারাষ্ট্রের গোরেগাঁওতে বিশাল বড় এক আশ্রম বানিয়েছিলেন। সেই সময় সেই আশ্রমে ওশোর অনুগামীদের সংখ্যা ছিল 30,000-এরও বেশি, যার মধ্যে ম্যাক্সিমাম মানুষজন ছিলেন ফরেনার্স। তারা সেই আশ্রমে বসবাস করতেন এবং আশ্রমের বিভিন্ন কাজকর্ম করতেন। সেই আশ্রমে ওশো বিভিন্ন থেরাপি, যেমন ধরুন রেকি বা হিলিং, এই প্র্যাকটিসগুলো করতেন, কারণ তিনি মনে করতেন যে এই ধরনের থেরাপিউটিক প্র্যাকটিসগুলো একজন মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। আর এই থেরাপিউটিক প্র্যাকটিসগুলোর মধ্যে একটা বিতর্কিত প্র্যাকটিস হলো লিবারালাইজড সেক্স, অর্থাৎ এই আশ্রমে থাকা একজন অনুগামী অন্য অনুগামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। আর এই প্র্যাকটিসকে ঘিরে গোরেগাঁওর আশ্রমের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেইন উঠে এসেছিল।
গোরেগাঁও আশ্রমে একজন বিদেশি অনুগামী থাকতে এসেছিলেন মাস 6 জন্য, রোজালিন স্মিথ। তিনি অভিযোগ করেছিলেন যে এই আশ্রমে থাকা মহিলাদের ওপর মানসিক প্রেসার সৃষ্টি করা হতো শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য। এমনকি বিভিন্ন ছোট ছোট গ্রুপে শারীরিক সম্পর্ক স্থাপন করা হতো। আর যদি কেউ এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে না চাইতেন তাহলে তাদেরকে গ্রুপ লিডার্সরা পানিশমেন্ট পর্যন্ত দিতেন। তিনি আরো জানান যে এই আশ্রমে যথেচ্ছ সেক্সুয়াল অ্যাক্টিভিটি চলার কারণে এখানকার সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিজিজ দেখা গিয়েছিল, যেমন ধরুন গনোরিয়া কিংবা হারপিসের মতো রোগ। ওশোকে ঘিরে দ্বিতীয় বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যখন তার বই সম্ভোগ সে সমাধি কি ওর পাবলিশ হয়েছিল 1980s-এ। এই বইতে তিনি স্পিরিচুয়ালিটি এবং সেক্সুয়ালিটি সম্পর্কে খোলামেলা আলোচনা করেছিলেন, আর সেই কারণে হাজার হাজার মানুষ এই বই পড়েছিল। তৎকালীন ভারতীয় সরকার ওশোর এই কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়াস কালচারের বিরুদ্ধে ছিলেন। মেনলি 1977-এ যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, তিনি কিন্তু ওশোর এই রিলিজিয়াস কালচারকে একদম মেনে নেননি। আর সেই কারণে তৎকালীন ভারতীয় সরকার ওশোর বিরুদ্ধে বিভিন্ন কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ফরেনার্সদের কাছ থেকে ওশো যে টাকা নিতেন সেই টাকার উপর ভারতীয় গভর্নমেন্ট ট্যাক্স জারি করেছিল। ওশোর বিভিন্ন সম্পত্তির ওপর ট্যাক্স আরোপ করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। এছাড়াও ওশোর এগেইনস্টে বেশ কয়েকটা লিগ্যাল মামলা করা হয়েছিল। ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে মনোমালিন্যের কারণে ভারতে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল ওশোর পক্ষে। আর সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার অনুগামীদের নিয়ে আমেরিকা চলে যাবেন। আর ঠিক এই সময় ওশোর কমিউনিটিতে যোগ দিল আরো একজন সদস্য, শিলা আম্বালাল প্যাটেল, যার নাম ওশো রেখেছিলেন মা আনন্দ শিলা। আমেরিকা থাকাকালীন এই আনন্দ শিলাই ছিলেন ওশোর পার্সোনাল সেক্রেটারি, এমনকি ওশোর অনেক কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। অন দ্য আদার হ্যান্ড ইনি ওশোর পতনের জন্য দায়ী ছিলেন। ফাইনালি 1981-এ ওশো তার অনুগামীদের নিয়ে পাড়ি দিয়েছিলেন আমেরিকাতে। আমেরিকার নর্থ ওয়েস্ট সাইডে একটা বিশাল বড় মরুভূমি আছে, যেটাকে বলা হয় ভাস্কো কাউন্টি, যেটা অ্যান্টপ ওরেগাঁওর মধ্যে অবস্থিত। আর এই মরুভূমির প্রায় 260 কিলোমিটার স্কোয়ার এরিয়া জুড়ে ওশোর হাজার হাজার অনুগামীরা তার জন্য একটা গোটা শহর তৈরি করলেন, যার নাম দেওয়া হয়েছিল রজনীশপুরম। ওশোর অনুগামীদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষজন ছিলেন, যেমন ধরুন ডাক্তার, টিচার্স, বিজনেসম্যান, কার্পেন্টার, ইঞ্জিনিয়ার্স। আশ্রম তৈরি করার সময় এই বিভিন্ন প্রফেশনের মানুষরা তাদের ডিপার্টমেন্টের কাজ করেছিলেন। আর আশ্রম তৈরি হয়ে যাবার পর হাজার হাজার অনুগামীরা এই আশ্রমে বসবাস করতেন, আশ্রমের বিভিন্ন কাজকর্ম করতেন, তার পরিবর্তে কোনো রকম স্যালারি নিতেন না। সেই সময়ের বিখ্যাত বলিউড অ্যাক্টর বিনোদ খান্না তার ফিল্মি ক্যারিয়ার ছেড়ে বহু বছর এই রজনীশপুরমে গার্ডেনারের কাজ করেছিলেন। ওশোর এই আশ্রমের ভিতর ছিল প্রচুর অ্যামিনিটিস, যেমন ধরুন পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এমনকি শপিং মলও। আর পুরোটাই কন্ট্রোল করতেন ওশো নিজে। আমেরিকান গভর্নমেন্টের এই আশ্রমের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেই সময় ওশোর সাথে দেখা করার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ সেখানে আসতেন। তাদের ব্যক্তিগত প্লেনের জন্য রজনীশপুরমে এয়ার স্ট্রিপও তৈরি করা হয়েছিল। রজনীশপুরম প্রতিষ্ঠার পর ওশোর পপুলারিটি আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় তার কাছে প্রায় 90টির বেশি রোলস রয়েলস এবং পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ঘড়ির কালেকশন ছিল, যেটা তাকে তার ধনী ব্যবসায়ী ফলোয়ার্সরা গিফট করেছিল। ওশো তার গোরেগাঁও আশ্রম থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেটা তিনি পুরোটাই ইমপ্লিমেন্ট করেছিলেন এই রজনীশপুরম। এখানে তিনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে সম্পূর্ণ কন্ট্রোল করতে সফল হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই আশ্রমে এইডস ভাইরাস সংক্রমণের খবর বাইরে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে আমেরিকান গভর্নমেন্টও ওশোর পপুলারিটি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিল। এমনটা মোটেই নয় যে এর আগে কখনোই কোনো ইন্ডিয়ান স্পিরিচুয়াল গুরু আমেরিকাতে যাননি। এর আগেও প্রচুর মনীষী, স্বয়ং স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদও আমেরিকাতে গিয়েছেন, সভা করেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু 1978-এ আমেরিকার গয়ানাতে ওশোর মতোই একজন কাল্ট লিডার জিম জোনাস তার নিজের নামে একটা নিজস্ব শহর প্রতিষ্ঠা করেছে, যার নাম দেওয়া হয়েছিল জোনাস টাউন। আর সেখানে অ্যাক্সিডেন্টালি 918 জন মানুষ আশঙ্কাজনকভাবে মারা গেছিলেন। আর এইটাই ছিল আমেরিকান গভর্নমেন্টের সবচেয়ে বড় চিন্তার বিষয়। তার কারণ ওশোর পপুলারিটি হু হু করে বাড়ছিল সেই সময়। আমেরিকান গভর্নমেন্ট ওশোর সম্পর্কে সবচেয়ে বেশি অ্যাওয়ার হয়ে পড়েছিলেন যখন মা আনন্দ শিলার এগেনস্টে বায়ো টেরর অ্যাটাকের অভিযোগ আনা হয়েছিল।
সেখানকার প্রশাসন জানিয়েছিল মা আনন্দ শিলা ওশোর বেশ কয়েকজন অনুগামীর সাথে প্ল্যান করে রিগেল স্টেটের 10টা রেস্টুরেন্টের স্যালাড বারে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার পয়জনিং করেছিল, যার ফলে সেই রেস্টুরেন্টের খাবার খেয়ে সেখানকার 711 জন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি তাদের মধ্যে 45 জন মানুষকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল। আমেরিকান গভর্নমেন্ট জানিয়েছিল মা আনন্দ শিলা এই বিষক্রিয়া করেছিলেন, তার পিছনে একটা কারণ ছিল। কারণটা কি? কারণটা হলো মা আনন্দ শিলা চেয়েছিলেন ভাস্কো কাউন্টি থেকে তাদের নমিনেটেড প্রার্থী ইলেকশন জিতুক, আর সেই কারণে এই বিষক্রিয়া করে তিনি অপোনেন্ট পার্টির ভোটারদের প্রায় নিঃস্ব করে দিতে চেয়েছিলেন। কিন্তু এই বিষয়ে যখন ওশোকে প্রশ্ন করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন এই সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, তিনি কিচ্ছুই জানতেন না এই সম্পর্কে। এরপর মা আনন্দ শিলাকে আমেরিকান গভর্নমেন্ট গ্রেফতার করেছিল এবং তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনার বেশ কিছুদিন পর ওশো তার অনুগামীদের সাথে নিয়ে আমেরিকা থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সাকসেসফুল হননি। আমেরিকার এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার অনুগামীদের কাছ থেকে $55,000 ক্যাশ উদ্ধার করা হয়েছিল, তার সাথে বেশ কিছু গয়না এবং পিস্তলও পাওয়া গেছিল। ইমিগ্রেশন প্রতারণার অভিযোগ আনা হয়েছিল ওশোর এগেনস্টে এবং ওশোকে আমেরিকার বিভিন্ন জেলে 12 দিন কাটাতে হয়েছিল। শেষমেশ 1987-এ ওশো তার নিজের আশ্রম মহারাষ্ট্রের গোরেগাঁওতে ফিরে আসেন। তিনি জানিয়েছিলেন আমেরিকার জেলগুলোতে তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। দেশে ফেরার বেশ কিছুদিন পর থেকে পিঠে ব্যথা, অ্যাজমা এবং হৃদরোগ সহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন এগুলো হলো ওই স্লো পয়জনিং এর সাইড এফেক্ট। শেষমেশ 1990 সালের 19শে জানুয়ারি ওশো মারা গেলেন। ওশোর মৃত্যুকে ঘিরে বহু রহস্য লুকিয়েছিল, বহু তথ্য বেরিয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি যে তথ্যের উপর এমফাসাইজ করা হয়েছিল তার মৃত্যুর কারণ হিসাবে, তা হলো ওশোকে তার নিজের লোকেরাই বিষ খাইয়ে মেরে ফেলেছে। যা ওশোকে মেরে ফেলার প্রধান কারণ ছিল তার পরবর্তী লিডার হিসাবে তার সমস্ত সম্পত্তির অধিকার নেওয়া এবং আশ্রমের মালিকানা পাওয়া। জার্নালিস্ট অভয় বৈদ্য তার লেখা বই হু কিল্ড ওশোতে ওশোর মৃত্যুর দিন তার আশ্রমের বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। এমনটা বলা হয় যে ওই মৃত্যুর দিন তার আশ্রমে তার মা উপস্থিত থাকা সত্ত্বেও তার মাকে তার শরীর খারাপের খবর দেওয়া হয়নি, এমনকি তার রুমে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। ওশোর পার্সোনাল ডক্টর জানিয়েছিলেন তিনি ওশোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেননি। তার শরীর খারাপের খবর পাওয়া মাত্রই যখন তিনি আশ্রমে এসে পৌঁছেছিলেন তাকে ওশোর রুমের বাইরেই আটকে দেওয়া হয়েছে। এমনটা বলা হয় যে ওশোর পোস্টমর্টমের রিপোর্টেও ধোঁয়াশা রয়েছে। কোনো রকম চেক আপ না করেই তার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করা হয়েছিল, যেখানে তার মৃত্যুর কারণ হিসাবে মেনশন করা হয়েছিল হার্ট অ্যাটাক। ওশো মারা যাওয়ার প্রায় 6 সপ্তাহ আগে তার ঘনিষ্ঠ অনুগামী ক্রিস্টিনা উলফ প্রেম নির্বাণার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর কারণ হিসাবে ড্রাগ ওভারডোজের উল্লেখ করা হয়েছিল। এমনকি ওশোর শেষ কৃত্যও বেশ দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছিল, কিন্তু সেই দিন ওশোর সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওশো কিভাবে মারা গেছিলেন, সেই রহস্য কিন্তু আজও আমাদের সামনে অধরাই রয়ে গেছে। এখন বর্তমানে তার সংস্থা ওশো ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন তার ভাই। এত বিতর্কিত একটা পার্সোনালিটি হওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষ কিন্তু ওশোকে 28th সেঞ্চুরির সবচেয়ে বড় ফিলোসফার মনে করেন। তবে একটা কথা আমাদের সবাইকেই মানতে হবে যে ওশো কিন্তু কখনোই নিজের ইমেজ ঢাকার জন্য কিংবা নিজের বিতর্কিত মন্তব্যকে আড়াল করার জন্য কোনো রিলিজিয়াস সাপোর্ট বা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ব্যবহার করেন। তিনি যখনই কোনো স্পিচ দিয়েছেন, কোনো বক্তৃতা দিয়েছেন, তখনই নিজের মনের ভাব স্বাধীনভাবে খোলামেলাভাবে প্রকাশ করেছিলেন, কখনো কাউ তোষামোদি করেননি। আজও এই মানুষটির সম্মানে আমেরিকায় রেলওয়ে ইভেন্ট পালন করা হয়। ওশো লিখেছিলেন প্রায় 650টির মতো বই পলিটিক্স, রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি, ফিলোসফি বিভিন্ন বিষয়ের ওপর। মৃত্যুর 34 বছর পরও আজও ইকুয়ালি পপুলার রয়েছেন ওশো আমাদের মধ্যে। আপনাদের মতো যদি কেউ ওশোর ফলোয়ার হয়ে থাকেন কিংবা ওশোর এই ফিলোসফিতে বিশ্বাস রেখে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। জানাবেন আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনারা সকলে অনেক ভালো থাকবেন।